অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যায় যখন আমরা নিরুপায় হয়ে পড়ি। আমাদের হাত পা বাঁধা থাকে আর কেবল অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকের এই গল্পটা এমনই এক অপেক্ষার গল্প, এক জেদ আর টিকে থাকার গল্প। একজন মানুষ যার নাম ভিক্টর কিভাবে এক নিমিষে তার সব হারিয়ে এক অচেনা বিমানবন্দরে আটকা পড়েছিল, আর কিভাবে সেই অচেনা জায়গাটাই হয়ে উঠেছিল তার নতুন ঠিকানা, সেই অবিশ্বাস্য কাহিনীটাই বলবো আজ। এটা শুধু একটা সিনেমার গল্প নয়, বরং জীবনযুদ্ধে হার না মানার এক দারুণ অনুপ্রেরণা। ভিক্টরের গল্পটা শুরু হয় এক অদ্ভুত পরিস্থিতিতে। সে যখন আমেরিকায় নামে তখন তার নিজের দেশ ক্রাকোজিয়াতে হঠাৎ করে একটা অভ্যুত্থান হয়। ব্যাস, এর ফলে তার পাসপোর্টের সব বৈধতা চলে যায়। আমেরিকান কর্তৃপক্ষ তার পাসপোর্ট জব্দ করে নেয় এবং তাকে দেশের ভেতরে ঢুকতে দেয় না। তাকে থাকতে হয় বিমানবন্দরের লাউঞ্জেই। সুপারভাইজার তাকে পরিষ্কার জানিয়ে দেন, হয় তার দেশে যুদ্ধ শেষ হতে হবে এবং একটা নতুন সরকার গঠিত হতে হবে, অথবা কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ভিক্টরকে একটা পিজার দেওয়া হয় যাতে তাকে যখন প্রয়োজন হয় ডাকা যায়। কিন্তু ভিক্টরের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ভাষা। সে ইংরেজি বোঝে না, আর তার দেশের টাকাও এখন শুধুই কাগজ। খাবার নেই, থাকার জায়গা নেই, কোনো পরিচিত মুখ নেই। ভিক্টর যেন এক মুহূর্তে সব হারিয়ে ফেলল। প্রথম কয়েকদিন ভিক্টরের জন্য ছিল নরকের মতো। রাতে ঘুমানোর জন্য দুটো চেয়ার জোড়া লাগিয়ে একটা বিছানা তৈরি করত। খাবারের অভাবে সে শুকিয়ে যাচ্ছিল। একদিন সে দেখল যাত্রীরা লাগেজ কার্ড ব্যবহার করার পর ফেলে রেখে যায়, আর সেগুলো ফেরত দিলে 25 সেন্ট পাওয়া যায়। ভিক্টরের মাথায় একটা বুদ্ধি এলো। সে পরিত্যক্ত কার্ডগুলো সংগ্রহ করতে লাগলো এবং সেগুলোকে নির্ধারিত জায়গায় ফিরিয়ে দিয়ে 25 সেন্ট করে আয় করতে শুরু করলো। প্রতিদিন এইভাবে কিছু টাকা জমিয়ে সে একটা হ্যামবার্গার কিনত। 2 দিন পর প্রথমবার একটা কামড় খাবার মুখে দিয়েই সে যেন জীবনের স্বাদ পেল। এই ছোট্ট সফলতা ভিক্টরকে আরও অনুপ্রাণিত করলো। সে আরও বেশি পরিশ্রম করতে লাগলো, কিন্তু তার এই ছোটখাটো আয়ের উৎস বেশি দিন টিকল না। বিমানবন্দরের সুপারভাইজার এসব দেখে লাগেজ কার্ড সংগ্রহের জন্য আলাদা কর্মী নিয়োগ করলেন। ভিক্টরের আয়ের পথ বন্ধ হয়ে গেল। সুপারভাইজার চেয়েছিলেন ভিক্টর নিজেই হতাশে বিমানবন্দর ছেড়ে চলে যাক, কিন্তু ভিক্টর ছিল ভীষণ জেদি। ভিক্টর দিনে দিনে বুঝতে পারছিল সুপারভাইজার তাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছেন, যাতে সে কোনোভাবে আইন ভেঙে ফেলে। একদিন সুপারভাইজার তাকে লাউঞ্জ থেকে বাইরে যাওয়ার একটা সুযোগও তৈরি করে দিলেন, যদিও সেটা ছিল তাকে ফাঁদে ফেলার একটা চাল। গার্ডদের শিফট পরিবর্তনের সময় 5 মিনিটের একটা ফাঁকা সময় তৈরি হবে, যেখানে সে চাইলে বেরিয়ে যেতে পারবে। ভিক্টর উত্তেজিত হয়ে উঠেছিল, কিন্তু শেষ মুহূর্তে এক বিমানবালা তাকে থামিয়ে দেন। সে বুঝতে পারে তাকে নজরে রাখা হচ্ছে। ভিক্টর চতুরতার সাথে ক্যামেরার আড়ালে লুকিয়ে পড়ে সুপারভাইজারকে অবাক করে দেয়। সে সিদ্ধান্ত নেয় সে অপেক্ষা করবে। এদিকে ভিক্টর বুদ্ধি করে একটা ইংরেজি বই আর তার ভাষার একটা অনুবাদ বই জোগাড় করে নেয়। এভাবে তুলনা করে করে সে ইংরেজি শিখতে শুরু করে। ধীরে ধীরে সে খবরের কাগজ পড়তে এবং সেখানকার কথা বুঝতে পারছিল। প্রতিদিন সে ভিসা অফিসে গিয়ে খোঁজ নিত, আর সেখানকার মেয়েটি তার পরিচিত মুখ দেখে আগেই স্ট্যাম্প প্রস্তুত করে রাখত। ভিক্টর জেনেছিল তার ভিসা পাওয়ার সম্ভাবনা 50%। ডেলিভারি বয় ভিক্টরকে গোপনে পর্যবেক্ষণ করছিলেন। একদিন রাতে তিনি ভিক্টরের কাছে এলেন এবং তার সাথে একটা চুক্তি করলেন। ডেলিভারি বয় ভিসা অফিসের একটা মেয়েকে ভালোবাসতেন, কিন্তু তার মন জয় করতে পারছিলেন না। তিনি ভিক্টরকে বললেন যদি সে মেয়েটির সব তথ্য সংগ্রহ করে তাকে সাহায্য করে, তাহলে ভিক্টরকে আর কখনো ক্ষুধার্ত থাকতে হবে না। সেদিন থেকে ভিক্টর যেন এক যন্ত্র মানবে পরিণত হলো। প্রতিদিন সেই মেয়েটির শখ, আহ্লাদ, পছন্দের সবকিছু ডেলিভারি বয়কে জানাতে লাগলো। একদিন ভিক্টরের পেজার বেজে উঠল। তাকে উপরের অফিসে ডাকা হলো। সুপারভাইজার তাকে বললেন সে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারে। তাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তোমার এখন কিসের ভয়? নিজের দেশে ফিরে যেতে? ভিক্টর ভাবলো এটা খুব সহজ, কিন্তু সে উত্তর দিল না। সুপারভাইজার অবাক। সে বারবার ভিক্টরকে বোঝাতে চাইলেন এটা একটা সুযোগ, কিন্তু ভিক্টর তার জন্মস্থানকে ভয় পেত না, কারণ সেটিই তার বাড়ি। এইভাবেই সে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার প্রথম সুযোগটি হারালো। এক ক্লিনার ছিলেন যিনি প্রতিদিন মেঝে মোছার পর মানুষ পিছলে পড়লে মজা পেতেন। একদিন বিমানবালা পিছলে পড়লে ভিক্টর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। বিমানবালা, যার নাম অ্যামি, তার হিল ভেঙে গিয়েছিল। ভিক্টর তাকে একটা জুতোর কুপন দিলেন। ভিক্টর ভেবেছিল এটা হয়তো এক নতুন সম্পর্কের শুরু, কিন্তু অ্যামি আগে থেকেই বিবাহিত একজন লোকের সাথে সম্পর্কে ছিল, যে প্রতিদিন তার সাথে দেখা করার জন্য অতিরিক্ত ফ্লাইট করত। সেদিন অ্যামির সেই পুরুষ বন্ধুটি আসেনি। ভিক্টর অ্যামিকে একটা রুমাল দিয়ে সান্ত্বনা দিল, আর এইভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হলো। অ্যামি ভিক্টরকে জিজ্ঞেস করলো সে কি করে। ভিক্টর নিজেকে একজন নির্মাণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিল। অ্যামি তাকে বাইরে তার খুব পছন্দের একটা ইটালিয়ান মিট রোল খেতে আমন্ত্রণ জানালো, কিন্তু ভিক্টর তো বাইরে যেতে পারে না, তাই সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো। অ্যামি ভুল বুঝলো, ভাবলো ভিক্টর তাকে সাধারণ নারী মনে করছে। ভিক্টর বিমানবন্দরের ভেতরে একটা কাজ খুঁজতে শুরু করলো। সে একের পর এক দোকানে চেষ্টা করলো, কিন্তু পরিচয়পত্র ছাড়া তাকে কেউ কাজ দিল না।
অবশেষে একটা দোকান তাকে খবর জানার জন্য অপেক্ষা করতে বলল এবং তার ফোন নাম্বার চাইল। ভিক্টর একটা পাবলিক ফোন নাম্বার নিল এবং দোকান মালিককে দিল। ফোন মিস না করার জন্য সে রাত পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু ফোন বাজলো না। ফেরার পথে ভিক্টর একটি সংস্কারাধীন জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো কাজ না থাকায় সে মজার কিছু করতে চাইল। সারা রাত তার একটা দেওয়াল সাজালো। সকালে সে তার কাজ দেখে উত্তেজিতভাবে প্রশংসা করছিল, আর তখন ফোরম্যান তাকে দেখে ফেলল। লোকটি ভিক্টরের কাজ দেখে খুশি হয়ে তাকে কাজ দিলেন। ভিক্টর একজন নির্মাণ কর্মী হিসেবে কাজ পেল। রাতে ভিক্টর দেখল ডেলিভারি বয় তার জন্য একটা মানচিত্র রেখে গেছেন। ভিক্টর ছেলেটার গোপন ঘাঁটিতে গেল, যেখানে ক্লিনার আর লাগেজ হ্যান্ডলারও ছিল। ক্লিনার প্রথমে ভিক্টরকে গুপ্তচর মনে করেছিল। ভুল বোঝাবুঝি দূর করার জন্য ভিক্টরকে একটা এক্স-রে করাতে হলো, আর এতে বৃদ্ধের মনে শান্তি এলো। ভিক্টরও দলের সদস্য হলো। এদিকে সুপারভাইজারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনে এলেন। সবকিছু ঠিক থাকলে সুপারভাইজার পরিচালক পদে পদোন্নতি পাবেন, কিন্তু তার মনোযোগ ছিল ভিক্টরের দিকে। ভিক্টরের প্রতি ঘন্টার বেতন $19, যা সুপারভাইজারের থেকেও বেশি। সব কর্মচারী বাজি ধরতে শুরু করলো ভিক্টর কখন এখান থেকে চলে যাবে। সুপারভাইজার ভিক্টরকে তাড়িয়ে দিতে অধীর আগ্রহ করেছিলেন। তিনি ভিক্টরকে আটকে রাখার ঘরে রাখলেন এবং তাকে গ্রহণ করার জন্য বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করলেন, কিন্তু কোনো বিভাগই রাজি হলো না। ভিক্টর এখন তার জন্য একটা গরম আলুতে পরিণত ছিল। বিকালে পরিদর্শকরা এলেন। সুপারভাইজার নিরাপত্তা চেকিংয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর এক নজরে দেখলেন একজন যাত্রীর বাক্সে সমস্যা আছে। তিনি একে একে খুলে ফেললেন, আর সত্যিই তার মধ্যে নিষিদ্ধ জিনিস ছিল। সুপারভাইজারের দক্ষতা ছিল নিখুঁত। ঠিক তখনই গার্ড ক্যাপ্টেন তাকে একপাশে টানলেন। উপর একটা জরুরি ঘটনা ঘটেছে। একজন পূর্ব ইউরোপীয় যাত্রী উত্তেজিত ছিলেন, কারণ তার জীবন রক্ষাকারী ওষুধ আটক করা হয়েছে। ভাষা বোঝা সমস্যার কারণে সুপারভাইজারকে ভিক্টরকে অনুবাদ করার জন্য ডাকা হলো। ভিক্টর সুপারভাইজারকে তাকে সবুজ স্ট্যাম্প দিতে বলল, আর জরুরি মুহূর্তে সুপারভাইজারও রাজি হতে বাধ্য হলেন। ভিক্টর বুলগেরিয়ান ভাষায় কথা বলছিলেন, আর যাত্রী রাশিয়ান ভাষায় কথা বলছিলেন। লোকটার মেজাজ শান্ত হলো। সুপারভাইজার ভিক্টরকে বলতে বললেন ওষুধটা নিয়ে গেলে অবশ্যই অনুমতি থাকতে হবে। ভিক্টর জানতে পারলেন লোকটি কানাডা থেকে তার বাবার জীবন রক্ষাকারী ওষুধ এনেছিল, কিন্তু সুপারভাইজার এসবের তোয়াক্কাই ছিল না। অনুমতি না থাকলে ওষুধ রেখে দিতে হবে। লোকটি নিয়ম জানার পর কি করবে বুঝতে না পেরে সোজা সুপারভাইজারের সামনে হাঁটু গেড়ে বসে মিনতি করল। কিন্তু নিয়ম তো নিয়ম। সুপারভাইজার অসহায় ছিলেন। লোকটি অত্যন্ত দুঃখিত হলো। শেষ ভরসা আঁকড়ে ধরার চেষ্টা করলো, কিন্তু গার্ডরা তাকে শক্ত করে ধরে রাখলো। ভিক্টর অসহায়ভাবে তাকে নিয়ে যেতে গেলেন। হঠাৎ তিনি সুপারভাইজারকে ডাকলেন। তাকে বলেন এই ওষুধগুলো ছাগলের জন্য। যেহেতু নিয়ম তাকে বাবার জন্য ওষুধ নিয়ে যেতে নিষেধ করছে, তাহলে এই ওষুধগুলো ছাগলের জন্য আনা হয়েছে। সুপারভাইজার জানতেন ভিক্টর নিয়মগুলো পড়েছিলেন। তিনি সেই লোকটিকে নিজের মুখে ছাগলের জন্য বলতে বললেন। ভিক্টর তাকে অনুবাদ করে বললেন কিভাবে বলতে হবে। এইভাবে ভিক্টর এই লোকটিকে বাঁচালেন। সুপারভাইজার ক্ষুব্ধ হয়ে তাকে একপাশে টানলেন। ভিক্টরের বীরত্বের গল্প বৃদ্ধ দ্বারা অতিরঞ্জিত হয়ে এক মহান বীরের গল্পে পরিণত হলো। পরের দিন ভিক্টর দেখলেন সবাই তাকে অন্য চোখে দেখছে। বীরত্বের চিহ্ন প্রতিটি দোকানে ঝুলানো ছিল। সুপারভাইজারের পরিদর্শনে তেমন কোনো সমস্যা ছিল না। পরিচালক তাকে বললেন প্রয়োজনে নিয়মগুলো শিথিল করা যেতে পারে। মানুষের প্রতি মনোযোগ দিতে হবে, মানুষের সহানুভূতি থাকা উচিত, এবং তার ভিক্টরের কাছ থেকে কিছু শেখা উচিত। শেষ পর্যন্ত সুপারভাইজার হেরে গেলেন। তিনি ফিরে ভিক্টরকে ডাকলেন। ভিক্টর তার পছন্দ মতো একটি উপহারও প্রস্তুত রেখেছিলেন, কিন্তু সুপারভাইজার এটি শেষ করতে চাননি। তিনি বললেন এখন থেকে যতক্ষণ সে আছে ভিক্টর বাইরে যেতে পারবে না। বন্ধুদের সাহায্যে ভিক্টর অ্যামির ফ্লাইটের তথ্য খুঁজে পেলেন। তারা তাকে একটি সুন্দর সাক্ষাৎকারে সাহায্য করতে চাইলেন। যখন এই সুন্দরী বিমানবালা লাউঞ্জে প্রবেশ করলেন, তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছিলেন একটি পরিকল্পিত ফাঁদে। ডেলিভারি বয় তার সামনে গাড়ি থামালেন, তাকে দিক পরিবর্তন করতে বাধ্য করলেন, কিন্তু সামনে একটু দূরে আরও একজন ক্লিনার তার জন্য অপেক্ষা করছিলেন। অ্যামিকে আবার দিক পরিবর্তন করতে হলো। আরেকটি প্রস্থান সতর্কতামূলক ফিতা দিয়ে আটকানো ছিল। সে পরিকল্পিত পথে ধাপে ধাপে ফাঁদের দিকে যাচ্ছিল। ঠিক তখনই লাগেজ হ্যান্ডলার আবার তার সামনে দাঁড়ালেন। অবশেষে সব শেষ হলো। সে ভিক্টরের বাহুতে পড়ে গেল। এই দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক সাক্ষাৎটি সম্পন্ন হলো। ভিক্টর সুযোগ বুঝে তাকে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানালেন, আর অভ্যর্থনাকারী ছিলেন সেই ক্লিনার। এটি ছিল একটি একাকী মোমবাতি রাতের খাবার। লাগেজ হ্যান্ডলার ওয়েটার হয়েছিলেন, ডেলিভারি বয় বারটেন্ডার হয়েছিলেন, ক্লিনার তার দক্ষতা গোপন রেখেছিলেন। অনেক দক্ষতা ছিল পরিবেশকে প্রাণবন্ত করতে। অ্যামি সবকিছু বুঝেছিলেন, শুধু প্রকাশ করেননি। তিনি ভিক্টরের কাছে নিজের কথা বললেন, যদিও তাকে দেখতে খুব তরুণ মনে হতো, কিন্তু আসলে তার বয়স 39 বছর ছিল। অ্যামি 18 বছর বয়সেই কাজ শুরু করেছিলেন। 7 বছর আগে পর্যন্ত তিনি সেই লোকটির সাথে পরিচিত হয়েছিলেন। তিনি একটি পেজের সঙ্গে রাখতেন, যাতে যে কোনো সময় সেই লোকটির ফোন ধরতে পারেন। ভিক্টর তাকে বললেন, তুমি এটি বন্ধ করতে পারো। কিন্তু এত বছর ধরে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে শুধু হোটেলে থাকতো, তার কোনো বাড়ি ছিল না, শুধু যাতে যে কোনো সময় ডাকা হলে যেতে পারে। অ্যামি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। সে তার অর্ধেক জীবন অপেক্ষা করেছিলেন, কিন্তু বুঝতে পারেননি সে আসলে কিসের জন্য অপেক্ষা করছেন। পেজারের অন্য প্রান্ত থেকে অস্থিরতা দেখা যাচ্ছিল। অ্যামিকে তাই তাড়াতাড়ি ডেট শেষ করতে হলো। বাইরে এসে ভিক্টর তার পেছনে গেলেন। তিনি তার পরিস্থিতি প্রকাশ করলেন। তিনিও পেজার বাজার জন্য অপেক্ষা করছিলেন,
কিন্তু তার ব্যাখ্যা শেষ হওয়ার আগেই অ্যামির পেজার আবার বেজে উঠল। তিনি হঠাৎ কিছু ভাবলেন, স্টেশনের বাইরের বারান্দায় গেলেন, পেজারটি ফেলে দিতে চাইলেন, এই অনিশ্চিত অপেক্ষাকে সম্পূর্ণরূপে বিদায় জানাতে। পরের সাক্ষাতের জন্য ভিক্টর একটি রহস্য রেখে গেলেন। তুমি কি জানো নেপোলিয়ন যখন সে বাভেরিয়া জিতেছিল তখন সে জোসিফিয়ারকে কি দিয়েছিল? ভিক্টর বিদায় নিতে চাইলেন, কিন্তু অ্যামি তাকে চুম্বনের মাধ্যমে বিদায় জানালেন। রাতে তিনি সংস্কারাধীন জলের কলটিতে গেলেন অ্যামির জন্য একটি উপহার প্রস্তুত করতে। পরের দিন ডেলিভারি বয় এলেন, তিনি ভিক্টরকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিলেন। ভিক্টর আবার ভিসা অফিসের মেয়েটির কাছে গেলেন, তবে এবার একটি আংটিও ছিল। ডেলিভারি বয় তার কাঙ্ক্ষিত জিনিসটি পেলেন, ভিসা অফিসের মেয়েটি সেই আংটিটি পরলেন, দুজন বিমানবন্দরে বিয়ে করলেন। 13 দিন পর অ্যামি বিমান থেকে নামার পরপরই তাকে গার্ডরা থামানেন। সুপারভাইজার ভিক্টরের সেই চীনাবালামের জারটি লক্ষ্য করেছিলেন। তিনি অ্যামিকে ব্যবহার করে রহস্য উন্মোচন করতে চাইলেন। সুপারভাইজার তাকে জিজ্ঞেস করলেন সে ভিক্টরকে কতটা চেনে। তার মতে ভিক্টর তার মতোই একজন গৃহহীন অপেক্ষাকারী। কিন্তু সুপারভাইজার ভিক্টরের আসল পরিস্থিতি অ্যামিকে বলে দিলেন। ভিক্টর অ্যামির জন্য অপেক্ষা করলেন না, তাই হতাশ হয়ে লাউঞ্জে ফিরে গেলেন। কিন্তু অ্যামি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তিনি ভিক্টরকে বললেন তিনি সেই লোকটির সাথে সব সম্পর্ক শেষ করেছেন, কিন্তু ভিক্টরের প্রতি তার বিশ্বাসও হারিয়ে গিয়েছিল। তিনি অ্যামিকে সেই উপহারটির কাছে নিয়ে গেলেন। আসলে নেপোলিয়ন তার প্রেমিকাকে যে উপহার দিয়েছিলেন সেটি ছিল 1000 ঝর্ণা। কিন্তু দুঃখের বিষয় হলো ঝর্ণার সমস্যা হয়েছিল, কোনো জল বের হচ্ছিল না। অ্যামি ঝর্ণার বিষয়ে চিন্তিত ছিলেন না, শুধু কেউ তাকে এমনভাবে দেখেননি। তিনি ভিক্টরকে জিজ্ঞেস করলেন সে একজন পলাতক নাকি অন্য কিছু। তিনিও সেই চীনাবাদামের জারটি বের করলেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল একটি প্রতিশ্রুতি পূরণ করা। আসলে জারি কিছু স্বাক্ষর ছিল। ভিক্টরের প্রয়াত বাবা তরুণ বয়সে একটি জ্যাজ ব্যান্ডের ছবি দেখেছিলেন। ছবিতে মোট 57 জন ছিলেন। ভিক্টরের বাবা শত শত চিঠি লিখেছিলেন তাদের স্বাক্ষর নিতে। এইভাবে তিনি 40 বছরেরও বেশি সময় অপেক্ষা করেছিলেন। মোট 56টি স্বাক্ষর সংগ্রহ করেছিলেন, শুধু বাকি শেষ একজনের জন্য। ভিক্টর একা আমেরিকায় এসেছিলেন বাবার শেষ ইচ্ছা পূরণ করতে, কিন্তু তিনি মনে করতেন যে বাবা তাকে সাহায্য করেছেন, তাকে এখানে অ্যামির সাথে দেখা করিয়ে দিয়েছেন। এইভাবেই অ্যামি তার প্রতিরক্ষা ছেড়ে দিলেন এবং ভিক্টরের সাথে সম্পর্ক শুরু করলেন। পরের দিন সকালে 3টি বন্ধু তাকে জাগিয়ে তুললেন। ক্রোয়েশিয়ার যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, সবাই ভিক্টরের জন্য শুভকামনা জানাচ্ছিলেন। অ্যামিকে দেখে তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাকে টেনে তুললেন। অ্যামি বুঝতে পারছিলেন না সে কেন খুশি। তার হাতে একটি নথি ছিল, সেটি তাবা দামের বিনিময়ে ভিক্টরের জন্য একটি দিনের জরুরি ভিসা। কিন্তু অ্যামি ভিক্টরকে ছেড়ে চলে যেতে চাইলেন। আসলে তার সেই লোকটির কাছে ফিরে গিয়েছিল, ভিক্টরকে গন্তব্যের একটি টিকিট কিনে দিয়েছিল। সে নিজেকে উৎসর্গ করে ভিক্টরকে সফল করেছিল। ভিক্টর ভিসা অফিসের মেয়েটির কাছে গেলেন, কিন্তু মেয়েটি তাকে বললেন এই নথিতে সুপারভাইজারের স্বাক্ষর প্রয়োজন। ভিক্টরকে সুপারভাইজারের কাছে যেতে হলো, আর সে ইতিমধ্যেই পদোন্নতি পেয়েছিলেন। তিনি ভিক্টরকে তার পাসপোর্ট ফিরিয়ে দিলেন, তাকে এখান থেকে চলে গিয়ে তার দেশে ফিরে যেতে বললেন। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। ভিক্টরের অধিকার ছিল প্যারিসে গিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করার। এই নীরব যুদ্ধে জেতার জন্য সুপারভাইজার তার 3 বন্ধুকে হুমকি হিসেবে ব্যবহার করলেন। তাকে ক্রোয়েশিয়ায় ফিরে যেতে বললেন। সেই লাগেজ হ্যান্ডলার এখানে 20 বছর ধরে কাজ করেছিলেন। একাধিকবার ভুল করার কারণে তার পেনশন হারানোর সম্ভাবনা ছিল। আর সদ্য বিবাহিত ডেলিভারি বয় তাকে রান্নাঘরে অননুমোদিতভাবে প্রবেশ করতে দিয়েছিল, আর সেই ক্লিনার যার অপরাধের রেকর্ড ছিল। এইভাবে ভিক্টর তার বাড়ির পথে যাত্রা করলেন। ক্লিনার ভিক্টরকে আরও বেশি ঘৃণা করছিলেন, ভাবছিলেন সে এত কাছাকাছি পৌঁছেও সেখানে যাওয়ার সাহস পাচ্ছে না। ভিক্টর কিছু বললেন না। ক্লিনারের একের পর এক গালমন্দ শুনে এইভাবে চলে গেলেন। গার্ডরা তাকে থামালেন এবং ভিক্টরের এমন করার কারণ ব্যাখ্যা করলেন। ভিক্টর লক্ষ্য করলেন গার্ডরা হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন। সে সবার দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালেন। ক্লিনার একটি মপ নিয়ে ভিক্টরের ফেরার বিমানটি থামিয়ে দিলেন। তিনি ভিক্টরকে শেষ প্রান্তে যাওয়ার যথেষ্ট কারণ দিলেন। ভিক্টর তার লাগেজ নিয়ে উত্তেজিতভাবে এগোচ্ছিলেন। এই দীর্ঘদিনের সঙ্গী বীরকে চলে যেতে দেখে সব দোকানের কর্মচারীরা তাকে একটি উপহার দিলেন। সুপারভাইজার তাকে এভাবে চলে যেতে দিতে পারতেন না। তিনি সব গার্ডকে দরজার পাপারে দাঁড়াতে বললেন। সেই অনুসরণকারী গার্ডকে লাইনে ফিরে যেতে হলো। সুপারভাইজার ক্যাপ্টেনকে তাকে ধরতে বললেন। তিনি ভিক্টরকে ঘুরে দাঁড়াতে বললেন, উত্তেজিত না হতে বললেন। ক্যাপ্টেন তার গায়ের কোট খুলে ফেললেন, ভিক্টরের গায়ে জড়িয়ে দিলেন। এইভাবে সবার শুভকামনায় ভিক্টর নমাজ ধরে তাকে আটকে লেখা বিমানবন্দরের দরজা থেকে বেরিয়ে এলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় ঠিক অ্যামির সাথে দেখা হলো। দুজন হাসলেন এবং নিজ নিজ গন্তব্যে চলে গেলেন। যখন সুপারভাইজার তাকে অনুসরণ করে বাইরে এলেন, ভিক্টর ইতিমধ্যেই গাড়ি চড়ে গিয়েছিলেন। একজন গার্ড তাকে জিজ্ঞেস করলেন বিমানবন্দর বন্ধ করবেন। তিনি একটু ভাবলেন, শেষ পর্যন্ত মেনে নিলেন। ভিক্টর তার গন্তব্যের শেষ প্রান্তে এলেন। বাবার প্রিয় সেই জায়েদ সঙ্গীতজ্ঞ বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ভিক্টরকে একটু অপেক্ষা করতে বললেন। তার বাজানো শেষ হবার পর তারপর তার জন্য স্বাক্ষর করবেন। এইভাবে ভিক্টর বাবার ইচ্ছা পূরণ করলেন। তিনি একটি গাড়ি থামালেন। ড্রাইভার তাকে জিজ্ঞেস করলেন। এই পুরো ছবিটি একটি বাস্তব গল্পের অনুপ্রেরণায় নির্মিত। আসল লোকটি 2022 সালের নভেম্বরে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। দেলগাঁয়ে বিমান অপেক্ষায় ছবির মূল বিষয়।
ভিক্টর যুদ্ধের শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, অ্যামি একটি ফোনের জন্য অপেক্ষা করছিলেন, সুপারভাইজার পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন, ডেলিভারি বয় একটি অনিশ্চিত কিছুর জন্য অপেক্ষা করছিলেন। ভিক্টরের বাবা সারা জীবন অপেক্ষা করেছিলেন, কিন্তু শেষ স্বাক্ষরটি করতে পারেননি। ছবির শেষে দর্শী সঙ্গীতজ্ঞ তাকে অপেক্ষা করতে বললেন যতক্ষণ না সুন্দর মিউজিক বাজানো শেষ হয়। আমরা যা অপেক্ষা করি তা সবই অনিয়ন্ত্রিত। আমরা আমাদের পুরো জীবন ধরে অপেক্ষা করি। ছোটবেলায় বড় হওয়ার জন্য অপেক্ষা করি, টাকা না থাকলে টাকার জন্য অপেক্ষা করি, টাকা থাকলে অবসরের জন্য অপেক্ষা করি, সংকটে পড়লে ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করি। কিন্তু অবশ্যই কিছু না করে অপেক্ষা করা যাবে না। বিমানবন্দরটি হচ্ছে সংকটের মতো। এটি হতে পারে জীবনের সংকট, পড়াশোনার সংকট, সম্পর্কের সংকট, ইত্যাদি ইত্যাদি। এটি তোমাকে নির্মমভাবে আটকে রাখবে। তুমি যা করতে পারো শুধু অপেক্ষা করা। কিন্তু মনে রেখো, যতই তাড়াহুড়ো হোক না কেন, কেউ যদি তোমাকে সাহায্য না করে, তাহলে সংকটের মধ্যে বাঁচার উপায় ভিড় করে নাও। অপেক্ষার মধ্যে একটি ভালো আশাবাদী মন বজায় রাখো। জীবন চালিয়ে যাও ভিক্টরের মতো। ক্ষুধার্ত হলে উপার্জন করার উপায় বের করো। ইংরেজি না জানলে একটি বই নিয়ে তুলনা করে শেখো। যেহেতু তুমি বেরোতে পারছো না, তাই কিছু মূল্যবান কাজ করো। আর নিজেকে ধিক্কার দিলে শুধু দ্রুত মারা যাবে। হয়তো তোমাকে অস্থির হতে হবে না। সুযোগ আসার দিনের জন্য অপেক্ষা করো। জল আপনা আপনি পথ করে নেবে। তখন তুমি সতেজ উদ্যমী হয়ে বিজয়ের চিহ্ন নিয়ে সংকট থেকে বেরিয়ে আসবে। নেক্সট ভিডিও মিস করো না।